हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग वीडियो ऑन माय यूट्यूब चैनल। आज आमी तोमादेर सल्व करे देखाबो 2024 सालेर एबीटीए এইচএস टेस्ट पेपारेर इंग्लिशेर पेज नम्बर 1 अर्थात 26 पेजेर समस्त एमसीकिউ এবং एसएकिউ। এই ভিডিওতে আমি 12টা যে এমসিকিউ তোমাদের প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা থেকে আসে এবং 8টা এসএকিউ অর্থাৎ 20 মার্কসের এমসিকিউ এসএকিউ সলভ করব এবং এরপরে নেক্সট ভিডিওতে আমি এই পেজেরই যে 10 মার্কসের গ্রামার এবং 10 মার্কসের আনসিন প্যাসেজ আছে সেটা সলভ করে দেবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। এর পাশাপাশি জানিয়ে রাখি, শুধু এই পেজ বলে নয়, তোমাদের এবিটিএ এইচএস টেস্ট পেপারের সমস্ত ইংলিশ পেজে তোমরা এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং আনসিন প্যাসেজ সবই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আমরা সলভে চলে আসি। প্রথমেই দেখো, কমপ্লিট ইচ অফ দ্য সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। অর্থাৎ সঠিক উত্তরটা আমাদের বাছাই করতে হবে এমসিকিউ দেওয়া আছে প্রোজ সেকশন থেকে অর্থাৎ গদ্যাংশ থেকে। আমি সলভ করে দিয়েছি, যেটা ঠিক হবে সেটাতে টিক দিয়ে দিয়েছি। তোমাদের পড়িয়ে একবার মানে বলে দিই। প্রথমে একেরটা, দ্য গার্ল কুড নট বিয়ার, মেয়েটি সহ্য করতে পারতো না টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান, একটা ট্রেনে কতক্ষণের বেশি বসে থাকতে। সঠিক উত্তর হবে অপশান এ 2 or 3 আওয়ার্স, অর্থাৎ 2-3 ঘন্টার বেশি সে বসে থাকতে পারতো না। এরপরে দুয়েরটায় চলে এসো, দ্য নাম্বার অফ পিপিল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়ার, ডক্টর কালামের বাড়িতে প্রতিদিন কতজন মানুষ খেত। সঠিক উত্তর হবে অপশান সি, মোর আউটসাইডার্স দ্যান অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পুট টুগেদার, পরিবারে যতজন আছে সবাইকে মেলালেও তার থেকে বেশি বাইরের লোক কিন্তু প্রতিদিন কালামের বাড়িতে খেত। এবার তিনেরটায় চলে এসো, দ্য ওম্যান সুক দ্য বয় আনটিল হিজ টিথ, সেই মহিলাটি ছেলেটিকে নাড়িয়েছিল যতক্ষণ না তার দাঁতগুলো কী হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান সি, র্যাটেলড, অর্থাৎ খড়খড় শব্দ করেছিল বা দাঁতগুলো একে অপরের সাথে লেগে যেন ঝনঝন করেছিল ততক্ষণ তাকে নাড়িয়েছিল। সঠিক উত্তর হবে অপশান সি, র্যাটেলড। লাস্টেরটা চলে এসো প্রোজ থেকে আমাদের এমসিকিউ চারেরটা, সিইং দ্য জার, রাজাকে দেখে দ্য হারমিট, সন্ন্যাসী কী করেছিল। সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তাকে স্বাগত জানিয়েছিল এবং নিজের আপন মনে সে মাটি খুঁড়তে লেগেছিল। তো এখানে প্রোজ সেকশন থেকে যে 4টে এমসিকিউ আছে সেটা কমপ্লিট হলো। এরপর আমরা পোয়েট্রি সেকশানে চলে আসবো অর্থাৎ কবিতা থেকে। দেখো 5এর দাগেরটা কী বলেছে, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে এটা হয়। দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, এখানে ইট এটা বলতে কী বোঝানো হয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, কিলিং, অর্থাৎ কিলিং অফ এ ট্রি। ইট মানে এটা হয় বলতে কি গাছটাকে আলটিমেটলি হত্যা করা বা মারা হয়। তাই সঠিক উত্তর হবে অপশান ডি, কিলিং। 6টা চলে এসো, ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এই যে একটা এক্সপ্রেশন দিয়েছে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হলো মানে হচ্ছে ফাঁপা জায়গায়, যে ফাঁপা জায়গাটাকে আলো দিয়ে ভর্তি করছে, হলো সাজেস্ট। তো এই হলো বা ফাঁপা জায়গা বলতে কী বোঝানো হয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকাটাকে বলা হয়েছে। আমরা কবিতায় দেখেছি যে পাহাড়ের উপর থেকে সূর্যরশ্মি পড়ছে আর সেটা ফাঁপা জায়গাটাকে আলো দিয়ে ভরাট করছে, এখানে ফাঁপা বলতে তাহলে সমগ্র উপত্যকাটার কথা বলা হয়েছে। 7এরটায় চলে এসো, দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়ার্ট্রান অফ শ্যাল আই কম্পেয়ার দি ইজ, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, যে সনেট নাম্বার 18 তোমাদের আছে, এর প্রথম যে স্তবক বা প্রথম যে অংশটা সেটা রাইমিং স্কিম কি মানে ছন্দটা কীরকম। সঠিক উত্তর হবে অপশান এ, এ বি এ বি। যারা এই ভিডিওগুলো দেখুনি, মানে এই যে কবিতা নিয়ে তোমাদের মনে হতে পারে রাইম স্কিম আবার কি, আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর প্রতিটা পোয়েম এবং প্রোজ লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা উপরে আই বটনে এবং আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকেও এই প্রোজ এবং পোয়েমগুলো কিন্তু শুনে নিতে পারো। লাস্টেরটা চলে এসো, পোয়েট্রির লাস্ট এমসিকিউ 8এরটা, দ্য বার্ডস ফেন্ট বিকজ অফ, পাখিরা কিসের জন্য মূর্ছা যায়। ফেন্ট মানে মূর্ছা যাওয়া। সঠিক উত্তর হবে অপশান বি, দ্য হট সান, সূর্য প্রচুর গরম, তো এই উত্তপ্ত সূর্যের কারণেই কিন্তু পাখিরা বেহোশ হয়ে যায় বা মূর্ছা যায়। তো এখানে আমাদের প্রোজ এবং পোয়েট্রি সেকশান শেষ হলো, এমসিকিউ এর 4 করে 8। এবার আমরা ড্রামা সেকশানে চলে আসবো, নাটকে। দেখো 9এরটা কী বলেছে, আই ডোন্ট ওয়ান্ট দ্য মেডোস, আমি এই তৃণভূমি চাই না, বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, কিন্তু আমি নীতি আদর্শের মতো কাজ করছি, মানে নীতি আদর্শে বিশ্বাসী। দ্য স্পিকার ইজ, এটার বক্তাকে। সঠিক উত্তর হবে অপশান এ, লোমব, তাহলে এই যে উক্তিটার এটার বক্তা হচ্ছে লোমব। এরপরে তোমরা 10 পরেরটা চলে এসো, সি ইজ উইলিং, সে ইচ্ছা করছে বা সে চাইছে, উইলিং মানে চাওয়া। অ্যাকর্ডিং টু চুবুকভ ন্যাটালিয়া ইজ উইলিং টু, চুবুকভের মতে ন্যাটালিয়া কিসের উইলিং মানে কি চাইছে। সঠিক উত্তর হবে অপশান ডি, গেট ম্যারেড টু লোমব, সে লোমবকে বিয়ে করতে চাইছে, এখানে সেটাই বোঝানো হয়েছে। এরপরে 11 চলে এসো, ন্যাটালিয়া ক্লেমস দ্যাট, ন্যাটালিয়া দাবি করেছিল চুবুকভ হ্যাড পেড ড্যাশ রুবেলস ফর স্কুইজার,
চুবুকভ স্কুইজারের জন্য কত রুবেলস দিয়েছে, মানে স্কুইজারকে কিনতে চুবুকভ কত রুবেলস খরচা করছে? সঠিক উত্তর হবে অপশান এ 85 রুবেলস। ভালো করে মনে রাখবে, স্কুইজারের দাম ছিল 85 রুবেলস, আর আমাদের গেস মানে লোমবের কুকুর গেসের দাম ছিল কিন্তু 125 রুবেলস। এরপরে 12-এ চলে এসো, আমাদের আজকে এমসিকিউ এর ড্রামার লাস্ট কোশ্চেন। ন্যাটালিয়া সেজ দ্যাট সি উইল প্রুভ হার রাইট ওভার দ্য মেডোজ বাই। ন্যাটালিয়া বলেছিল যে জমিটা বা তৃণভূমিটা যে তার, সেটা সে কীভাবে প্রমাণ করবে? সঠিক উত্তর হবে অপশান সি, সেন্ডিং আর মোয়ার্স আউট টু দ্য মেডোজ দ্যাট ভেরি ডে। সে বলেছিল সে সেই দিনই তার যে ঘাস কাটুরে বা যারা ফসল কাটে তাদেরকে সেই তৃণভূমিতে পাঠিয়ে দেবে। এইটার মাধ্যমেই সে প্রমাণ করবে যে জমিটা তার। তো এখানে আমাদের দেখো প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা থেকে যে 12টা এমসিকিউ ছিল সেটা কমপ্লিট হলো। এরপর আমরা এসএকিউতে চলে আসবো, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন যেগুলো আছে। তো এখানে তোমাদের যে কোনো 4টে লিখতে হবে, কিন্তু আমি যেহেতু তোমাদের সলভ করে দেখাচ্ছি, আমি কিন্তু সবকটাই মানে তোমাদের প্রোজ থেকে 4টে আর পোয়েম থেকে 4টে করতে হবে, কিন্তু এখানে দেয়া থাকবে দেখবে প্রোজ থেকে 8টা এবং পোয়েম থেকে 8টা, 16টা। আমি এখানে তোমাদের 16টাই সলভ করে দেবো। এক একটা কী বলেছে দেখো, হোয়াট ডিড দ্য জাজ সে হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি। আচ্ছা, উপরে হেডিংটা পড়লাম না, তবে আবার পড়ে বলে দিয়েছি অ্যান্সার এনি 4 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন্স ফর পোয়েম। যেটা বললাম কবিতা থেকে 4টে এবং গদ্য থেকে 4টে লিখতে হবে অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্সেস। এটা কিন্তু মনে রাখবে পূর্ণ বাক্যে লিখতে হবে, ওই জন্যই এটাকে এসএকিউ বলা হয়েছে। প্রথম প্রশ্নটা, হোয়াট ডিড দ্য জাজ সে, রাজা কি বলেছিল হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি, যখন সেই দাড়িওয়ালা লোকটা ক্ষমা চেয়েছিল। মার্সি মানে হচ্ছে ক্ষমা চাওয়া, বেগড মানে ভিক্ষা হয়, এখানে ক্ষমা চাওয়া বলবে। তো কি বলেছিল দেখো, ডিড দিয়ে প্রশ্ন করেছে পাস্ট টেন্সে, আমরা সেইভাবে প্রশ্ন দেখে আগে লিখে নেবো। হোয়েন থেকে শুরু করেছি, হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি, যখন সেই দাড়িওয়ালা লোকটা ক্ষমা চেয়েছিল। তারপরে কি লিখেছি, দ্য স্যার সেট করে দিয়েছি, দেখো সেটা পাস্ট টেন্সে হয়ে গেছে। রাজা বলেছিল দ্যাট হি ডিড নট নো হিম, যে সে তাকে চেনে না, অ্যান্ড হ্যাড নাথিং টু ফরগিভ হিম ফর, এবং তাই তাকে ক্ষমা করারও কোনো প্রশ্ন ওঠে না। এরপরে 2-এরটায় চলে এসো, 2-এর প্রশ্নটায় কি আছে, ডেসক্রাইব দ্য পার্টস দ্যাট মিসেস বেটস ক্যারিড। মিসেস বেটস অর্থাৎ লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, তিনি যে পার্টসটাকে বহন করছিলেন সেটার বর্ণনা দিতে বলা হয়েছে। তো 2-এর অ্যান্সারটা কি লিখেছি দেখো, দ্য পার্টস দ্যাট মিসেস বেটস ক্যারিড, আগে প্রশ্নটা লিখে নিয়েছি। মিসেস বেটস যে পার্টসটাকে বহন করছিলেন হ্যাড এ লং স্ট্র্যাপ, তাতে একটা বড় স্ট্র্যাপ ছিল অর্থাৎ ফিতে ছিল, অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস আর শোল্ডার, এবং সে তার কাঁধেতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল। এরপরে নেক্সট 3-এরটায় চলে এসো, হোয়াট ডিড ডক্টর কালাম সি হোয়েন হি কেম আউট অফ দ্য মস্কো। ডক্টর কালাম কি দেখতেন যখন তিনি মসজিদের বাইরে আসতেন আফটার দ্য ইভিনিং প্রেয়ার্স উইথ হিজ ফাদার, তার বাবার সাথে সন্ধেবেলার প্রার্থনা শেষ করে। এখানেও ডিড দিয়ে প্রশ্ন করেছে, আমরা হোয়াট ডিডটা বাদ দেবো, ডক্টর কালাম থেকে লেখা শুরু করব। কি লিখেছি দেখো, ডক্টর কালাম সিটাকে স করে নিয়েছি, ওখানে ডিড আছে তাই পাস্ট টেন্সে লিখতে হবে। ডক্টর কালাম স বলে অ্যান্সার লিখেছি পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স। ডক্টর কালাম দেখতেন বিভিন্ন ধর্মের মানুষ সিটিং আউটসাইড দ্য মস্কো, মসজিদের বাইরে বসে আছে বলে প্রশ্নটা আবার দেখে দেখে লিখে দিয়েছি। হোয়েন হি কেম আউট অফ দ্য মস্কো, যখন তিনি মসজিদের বাইরে আসতেন আফটার দ্য ইভিনিং প্রেয়ার্স উইথ হিজ ফাদার, তার বাবার সাথে সন্ধেবেলার প্রার্থনা সেরে। এরপরে 4-এরটায় চলে এসো, 4-এর প্রশ্নটা কি বলেছে, হোয়াট মেড দ্য ন্যারেটর উইশ টু রেজ হিজ হ্যান্ড। কোন জিনিসটা বা কিসের জন্য কথকের ইচ্ছে হয়েছিল হাতটাকে তোলার, অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার, এবং মেয়েটার চুলটাকে স্পর্শ করার। তো হোয়াট কি, সেই কিটা লিখতে হবে, দেখো আমি হোয়াটে লিখে দিয়েছি দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার, সেই মেয়েটার চুল থেকে যে সুগন্ধটা আসছিল সেইটা বলে প্রশ্নটা লিখে দিয়েছি। মেড দ্য ন্যারেটর উইশ টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার, এই কারণেই কথকের ইচ্ছা হয়েছিল হাতটা তুলে তার চুলটাকে স্পর্শ করার। 5-এর প্রশ্নটায় চলে এসো, কি বলেছে দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর ইনিশিয়েট দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল। কিভাবে কথক সেই মেয়েটার সাথে কথোপকথন শুরু করেছিল, ইনিশিয়েট মানে শুরু করা। তো কিভাবে শুরু করেছিল, একদম গল্পের শুরুর দিকে ছিল। আমি দেখো প্রশ্ন থেকে লিখেছি দ্য ন্যারেটর ইনিশিয়েটটা করে দিয়েছি ইনিশিয়েটেড, দ্য ন্যারেটর ইনিশিয়েটেড দ্য কনভারসেশন, কথক কথোপকথন শুরু করেছিল উইথ দ্য গার্ল, সেই মেয়েটির সাথে, বাই আস্কিং হার, তাকে এটা জিজ্ঞাসা করে, ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, যে সে কি পুরোটা রাস্তা একদম দেরাদুন পর্যন্ত যাচ্ছে। এই শব্দ বা এই কথাটা দিয়েই কিন্তু কথক মেয়েটির সাথে কথোপকথন শুরু করেছিল। 5-এর পরে 6-এরটায় চলে এসো, হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। স্ট্রং রুটস গল্পে বাহাদুর উপাধি কাকে প্রদান করা হয়েছিল।
হু ওয়াজ বেস্টোর, তো হুয়ের জায়গায় আমরা অ্যান্সারটা লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। কে সেই, দেখো হুয়ের জায়গায় লিখেছি ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার্স ফ্যামিলি, দেখো দুটোতেই অ্যাপোস্ট্রফি দিয়েছি, কালামস মাদার্স ফ্যামিলি, কালামের মায়ের পরিবারের কোনো পূর্বপুরুষকে, ফোরবিয়ার্স মানে পূর্বপুরুষ বলে প্রশ্নটা লিখে দিয়েছি, ওয়াজ বেস্টোর দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস, তাহলে স্ট্রং রুটস গল্পে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল কালামের মায়ের পরিবারের কোনো পূর্বপুরুষকে। এখানে আমাদের 6 শেষ হলো, এবার তোমরা 7এরটায় চলে এসো, 27 পাতায়। 7এর প্রশ্নটাই বলেছে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ রজার হোয়েন মিসেস বেটস কট হিম। রজারের হচ্ছে আবির্ভাব, রজারকে কীরকম দেখতে ছিল, কি আমরা জানতে পেরেছি সেইটার বর্ণনা দিতে হবে যখন মিসেস বেটস তাকে ধরেছিল। তো দেখো সেই অ্যান্সারটা কি লিখেছি আমি 7এরটা, রজার ওয়াজ 14 or 15 ইয়ার্স অফ এজ, রজারের বয়স হয়তো 14 কি 15 হবে, ফ্রেল সে ছিল দুর্বল, ওয়াইল্ড লাইকে উইলো, উইলো গাছের মতো সে বন্য, ওখানে ছিল উইলো ওয়াইল্ড, আমি ওটাকে ভেঙে দিয়েছি, ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, সে টেনিস জুতো এবং ব্লু জিন্স পরেছিল। এরপরে তোমরা চলে এসো আজকের এসএকিউ এর প্রোজের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য জাট ডু, রাজা কি করেছিল, হোয়েন দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, যখন কিনা সূর্য গাছেদের পেছনে ডুবতে শুরু করেছিল, তো তখন রাজা কি করেছিল। 8এর প্রশ্নটা দেখো অ্যান্সার কি লিখেছি, দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড, রাজা অবশেষে কোদালটা মাটিতে আঘাত করেছিল, আফটার ডিগিং ফর আওয়ার্স, কয়েক ঘন্টা ধরে মাটি খোঁড়ার পরে বলে প্রশ্নটা লিখে দেবে, হোয়েন দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, যখন কিনা সূর্য গাছের পিছনে অস্ত যেতে শুরু করেছিল। তো সে অনেকক্ষণ ধরে মাটি খুঁজছে, সন্ন্যাসী উত্তর দিচ্ছে না, তো যখন সূর্য অস্ত যেতে শুরু করেছে সে জোরে শেষবারের মতো আঘাত করেছিল কোদালটাকে মাটিতে। এখানে আমাদের প্রোজ সেকশানের এসএকিউগুলো হয়ে গেল, এবার আমরা পোয়েম সেকশানে চলে আসবো। পোয়েমসের এসএকিউ দেখো 9এরটা কী বলেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্করিং আর্থ, কিলিং অন এ ট্রি দেওয়া হয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছে। তো অ্যাঙ্করিং আর্থ বলতে কী বোঝানো হয়েছে, কী লিখেছি দেখো, অ্যাঙ্করিং আর্থ মিনস দ্য সয়েল, অ্যাঙ্করিং আর্থ বলতে বোঝানো হয়েছে সেই মাটিটা ইন হুইচ দ্য রুটস অফ দ্য ট্রিজ লাই, যার মধ্যে গাছের শেকড়গুলো থাকে, অ্যান্ড ইট প্রোটেক্টস দ্য ট্রি ফ্রম গেটিং আপরুটেড, এবং এটা গাছকে রক্ষা করে যেন উবড়ে নেওয়া যায়, ওই যে মাটিটা গাছের শিকড়কে চেপে ধরে থাকে সেইটাকেই বলা হয়েছে অ্যাঙ্করিং আর্থ। এরপরে 10 চলে এসো, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লাগতে পারে, হোয়াই ডাজ দ্য পোয়েট ফিয়ার সো, কবি কেন এই ভয়টা পেয়েছে, কবি কেন এই ভয়টা পেয়েছে, আগে দেখো প্রশ্নটা লিখে নিয়েছি, দ্য পোয়েট ফিয়ার সো, কবি ভয় পেয়েছেন, বিকজ কারণ, দ্য সোলজার ইজ লাইং ওপেন ইন দ্য ভ্যালি, কারণ সৈনিকটা কোথায় শুয়ে আছে না সেই উপত্যকায় কিন্তু একদম মুক্তভাবে বা খোলাভাবে কিন্তু শুয়ে আছে, তাই তার ঠান্ডা লাগতে পারে। বুঝতেই পারছো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে নেওয়া হয়েছে। তারপরে চলে এসো 11, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড, সূর্যের যে সোনালি উজ্জ্বলতা গোল্ড কমপ্লেক্স সেটা ডিমড, সেটা ঝাপসা কিসের দ্বারা হয়ে যায়। 11-এ কী লিখেছি দেখো, প্রশ্নটা লিখে নেবো, দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড, সূর্যের সোনালি উজ্জ্বলতা ঝাপসা হয় বাই দ্য ক্লাউডস, কিসের দ্বারা না হচ্ছে মেঘেদের দ্বারা। এরপরে 12 চলে এসো, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম, ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকার গানটাকে কিসের মতো মনে হচ্ছে, টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যখন একজন সেই তন্দাচ্ছন্ন অবস্থায় ঘুমন্ত অবস্থায় আছে তখন তার ক্রিকেট সং ঝিঁঝি পোকার ডাকটাকে কিসের মতো মনে হচ্ছে। কি লিখেছি দেখো, দ্য ক্রিকেট সং সিমস টু দ্য গ্রাস অফার সং, সেই ঝিঁঝি পোকার গানটা কিন্তু মনে হচ্ছে একটা ঘাসফড়িংয়ের গান, কার কাছে, টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস, যে কিনা ওই তন্দাচ্ছন্ন অবস্থায় অর্ধেক ঘুমিয়ে মতো আছে তার কাছে। এরপরে 13 চলে এসো, হুইচ সিজন ডাজ দ্য সেস্টেট অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ পোট্রে, পোয়েট্রি অফ আর্থ এই যে সনেট বা কবিতাটা আছে, যে সেস্টেট অর্থাৎ শেষের যে স্তবকটা আছে 6 লাইনের, সেটা কোন ঋতুকে বুঝিয়েছে। আমরা যারা কবিতাটা পড়িছি আমরা অলরেডি জানি যে সেস্টেট বলতে কোনটাকে বোঝানো হয়েছে, শীতকালটাকে, আর কবিতার শুরুতে অক্টেভ বলতে বোঝানো হয়েছে কিন্তু সামার অর্থাৎ গ্রীষ্মকালকে। দেখো কি লিখেছি, দ্য সেস্টেট অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ এই যে সনেটের সেস্টেট শেষ অংশটা পোর্ট্রেস দ্য উইন্টার সিজন, এটা কোন ঋতুটাকে চিত্রিত করেছে না উইন্টার সিজন অর্থাৎ শীতকালের ঋতুটাকে বোঝানো হয়েছে। তারপরে নেক্সট চলে এসো, মেনশন 2 অ্যাডজেক্টিভ শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, দুটো এমন অ্যাডজেক্টিভ উল্লেখ করো যেটা শেক্সপিয়ার ব্যবহার করেছে তার বন্ধুর সৌন্দর্য বোঝাতে গিয়ে। তো কী কী লিখেছি দেখো, দুটো অ্যাডজেক্টিভ, শেক্সপিয়ার ইউজেস লাভলি অ্যান্ড টেম্পারেট, একদম শুরুর দিকেই ছিল, শেক্সপিয়ার এই দুটো অ্যাডজেক্টিভকে ব্যবহার করেছেন। দেখো তারপর লিখে দিচ্ছি অ্যাডজেক্টিভস টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্য বোঝাতে এই দুটো অ্যাডজেক্টিভ লাভলি
অর্থাৎ সুন্দর, আর টেম্পারেট মানে মনোরম, এই দুটো অ্যাডজেক্টিভ শেক্সপিয়ার ব্যবহার করেছেন। এরপরে 15 নম্বরটায় চলে এসো। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস। মাউন্টেন টপ স্ট্রিম, পাহাড়ের উপর থেকে সূর্যরশ্মি হচ্ছে ঝরে পড়ছে। মেনশন দ্য ফিগার অফ স্পিচ ইউজড হেয়ার। এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? তো এখানে যে ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পার্সোনিফিকেশান। আমি লিখে দিচ্ছি, দেখো, পার্সোনিফিকেশান ইজ দ্য ফিগার অফ স্পিচ ইউজড হেয়ার। পার্সোনিফিকেশান কি তোমরা জানো? যখন কোনো জড় বস্তুর মধ্যে জীবন্ত সত্তা প্রদান করা হয় তাকে পার্সোনিফিকেশান বলে। ওই যে পাহাড়ের উপর থেকে সূর্যরশ্মি ঝরে পড়ছে, সূর্যরশ্মি তো ঝরে পড়ে না, তো সেই জন্য এখানে এটাকে পার্সোনিফাই করা হয়েছে। লাস্ট চলে এসো আজকের আমাদের এসএকিউ কবিতা থেকে। হোয়াই ইজ দ্য রুট কল্ড হোয়াইট অ্যান্ড ওয়েট। রুট অর্থাৎ শিকড়, সেটাকে সাদা এবং ভিজে কেন বলা হয়েছে? দুটো প্রশ্ন করেছে কিন্তু, সাদাটাও কেন লিখতে হবে, ভেজাও কেন? কি লিখেছি দেখো, দ্য রুট ইজ হোয়াইট, শিকড়টা হয় সাদা, বিকজ ইট ইজ নট এক্সপোজ টু দ্য সানলাইট, কারণ এটা সূর্যের আলোতে উন্মোচিত হয় না। শিকড় কি মাটির তলায় থাকে, তো সূর্যের আলোতে উন্মোচিত হয় না, তাই এটা সাদা। আর তার সাথে লিখে দিয়েছি ইট ইজ ওয়েট, এটা ভিজে, বিকজ ইট ইজ অ্যাবজর্বস ওয়াটার ফ্রম দ্য আর্থ। বিকজ ইট অ্যাবজর্বস ওয়াটার, অ্যাবজর্বস মানে শোষণ করে, কারণ এটা জল শোষণ করে ফ্রম দ্য আর্থ, মাটি থেকে, সেই কারণে এটা সাদা এবং ভিজে। তো এখানে আমাদের দেখো এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ 20 মার্কসের যা ছিল আমি কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমি কি করব, তোমাদের যে এই পেজেরই গ্রামার সেকশনটা আছে 10 মার্কসের এবং 10 মার্কসের আনসিন, সেইটা কমপ্লিট করব। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওটারও লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম, শুধু এই পেজ বলে নয়, তোমাদের 2024-এর এবিটিএ টেস্ট পেপারের সমস্ত ইংলিশ পেজের এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং যে তোমাদের আনসিন আছে, তার পাশাপাশি রাইটিং স্কিলেরও ভিডিও এবং সাজেশানের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নেক্সট পেজ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।